আগের পর্বে তোমরা শুনলে অফিসার করণের কাছে ফোন আসে কিছু বাচ্চার বিপদ আর একটা কোড। অফিসার রাজের কাছে কিডন্যাপ হয়ে যাওয়া বাচ্চাদের মা বাবার রিপোর্ট করে, আর কিডন্যাপ হয়ে যাওয়া বাচ্চাদের মাঝে ছিল মেজরের ছেলে জয় আর বিধায়কের ছেলে সোনু। তদন্তে পুলিশ জানতে পারে পিপি কিট পরে করোনার টেস্ট করার নাম করে বাচ্চাদের কিডন্যাপ করা হয় এক সাধুর নির্দেশে বাচ্চাদের বলি দিয়ে অনেক টাকা আয়ের জন্য, আর এই নিকৃষ্ট কাজটা করে বিধায়কের বন্ধু। অফিসার রাজ তৎপরতার সাথে বাচ্চাদের উদ্ধার করে, কিন্তু ওই বাচ্চাদের সাথে জয় ছিল না। তবে জয়কে কে কিডন্যাপ করলো আর ওই কোডটা কিসের সংকেত দিচ্ছে? রাজ কি পারবে জয়কে বাঁচাতে? জানতে আমাদের সাথে থাকুন এই পর্বে। অফিসার রাজ ও তাঁর টিম জয় ছাড়া সব বাচ্চাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওখানে সব বাচ্চাদের বাবা মা এসে তাঁদের সন্তানকে খুশি খুশি নিয়ে যায়। শুধু জয়ের মা শান্তভাবে থানায় বসে থাকে। কিছুক্ষণ পর তিনি রাজকে বললেন, স্যার, সবার ছেলে তো এসে গেল, আমার ছেলে জয় তো এখনো আসলো না। রাজ তখন ওখানে সান্ত্বনা দিয়ে বলল, ম্যাম, জয় আর সব বাচ্চাদের সাথে ছিল না, কিন্তু জয় কোথায় আছে আমরা অবশ্যই তাকে খুঁজে বার করব। ওইদিকে একটা পুরানো ঘরে একটা মেয়ে যার নাম রুকসানা ও দুজন লোক, একজনের নাম আলী আর একজনের নাম বলরাম কথা বলছে। আর ওরা জয়ের হাত পা মুখ বেঁধে রেখেছে। আর বলরাম তখন রুকসানাকে বলল, ম্যাম, কাল থেকে ও কিছু খাচ্ছে না। কথাটা শুনে রুকসানা বলল, না খায় না খাক, ফেলে রেখে দে। ওর বাবার জন্য আমার জান না খেয়েছিল। তারপর রুকসানা জয়ের কাছে গিয়ে বলল, জানিস তোর মৃত বাবার জন্য তোকে এত কষ্ট পেতে হচ্ছে? রুকসানা, এত কথা বাড়ি কি লাভ? ওকে মেরে দিলেই তো হয়ে যায়। রুকসানা রেগে গিয়ে বলল, না ভাইজান, এত তাড়াতাড়ি ওকে মরতে দিলে হবে না। সারা কলকাতার লোক দেখবে ওর মৃত্যু, আর মেজর সুরেশের নাম ধুলায় মিশে যাবে। ওইদিকে রাজ সব অফিসারদের ডেকে বলল, আজ থেকে তোমরা কেউ বাড়ি যাবে না যতক্ষণ না জয় আমাদের কাছে আসছে। সবাই বাড়িতে ফোন করে বলে দাও। সাথে সাথে রাজের ফোন বেজে উঠল, আর ফোনের ওপারে আছে কমিশনার। ফোন তুলে রাজ বলল, হ্যালো স্যার। সাথে সাথে কমিশনার বলল, রাজ, কংগ্রাচুলেশন, সব বাচ্চাদের উদ্ধার করে বাড়ি নিয়ে ফিরে এসেছো, ওই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথাটা শুনে রাজ সাথে সাথে বলল, স্যার, এখন কংগ্রাচুলেশন নেওয়ার কোনো সময় আসেনি, কারণ আমাদের মিশন এখনো শেষ হয়নি। জয় এখনো নিখোঁজ, তাকে এখনো পাওয়া যায়নি। কমিশনার তখন রাজকে উৎসাহ দেবার জন্য বলল, আরে রাজ, তুমি চিন্তা করো না, সব বাচ্চাদের যখন তুমি উদ্ধার করেছো, জয়কেও তুমি উদ্ধার করে আনবে। আর হ্যাঁ, জয় তো মেজর সুরেশের ছেলে, তুমি একবার সুরেশের ফাইলটা চেক করে নাও। কমিশনারের সাথে ফোনে কথা বলার পর রাজ সবাইকে বলে মেজর সুরেশের ফাইলটা স্টাডি করতে, আর সবাই সেই কাজে লেগে গেল। অপরদিকে বলরাম একটা চিরকুট একটা চায়ের দোকানদারকে দিয়ে বলল, এটা ঠিক জায়গায় পৌঁছে দিও। চিরকুট নিয়ে দোকানদার বলল, বলরাম দা, তুমি খুব সাবধানে করো, তোমার দাদার একটা ভুলে তার প্রাণ গেছে। দাদার কথা শুনে বলরাম বলল, আমি জানি, দাদার এই আত্মাহুতি আমি বিফলে যেতে দেব না। থানায় তখন সবাই খুব ব্যস্ত মেজর সুরেশের ফাইল খুঁজতে, কিন্তু পারছে না। ঠিক ওই সময় জয়ের মা রিমিলা এসে রাজকে বলল, স্যার, আমার ছেলের কোনো খবর পাওয়া গেল? রাজ তখন ওনাকে বসতে বলে বলল, না ম্যাম, আমরা তেমন কোনো খোঁজ পাইনি, তবে আপনি আমাদের একটু সাহায্য করতে পারেন। রিমিলা অবাক হয়ে বলল, আমি ঠিক বুঝলাম না তো। ম্যাম, আপনি আমাদের মেজর সুরেশ সম্বন্ধে কিছু বলুন। কি বলছেন আপনি? আমার ছেলেকে না খুঁজে
আমার স্বামীর বিষয়ে জানতে চাইছেন? আমার মনে হচ্ছে আপনার স্বামীর কিছু দুঃসাহসিক কাজের জন্য জয়কে কিডন্যাপ হতে হয়েছে। আর আমরা মেজর সুরেশের কোনো ফাইলই পাচ্ছি না, না কোনো রেকর্ড পাচ্ছি না। প্লিজ ম্যাম, আপনি বলুন কিছু। রিমিলা তখন ব্যাপারটা বুঝে শান্তভাবে বলল, তাহলে শুনুন স্যার, মেজর সুরেশ ছিলেন আন্ডার কভার অফিসার। কথাটা শুনে সবাই চমকে যায়। তারপর রিমিলা আবার বলল, যার জন্য ওনার কোনো রেকর্ড ছিল না। 1 বছর আগেকার কথা, ওনারা টেররিস্ট গুলাম শেখকে অনেক দিন ধরে ট্র্যাক করছিলেন। খবর পেয়ে অবশেষে কাশ্মীরের একটা ঘর থেকে গোলাম শেখকে ওনারা ধরে নেয়। জেরায় গোলাম শেখ সাইনাইড খেয়ে মারা যান। গোলাম শেখের মৃত্যুর পর ওখানে মুহুর্মুহু টেররিস্ট অ্যাটাক হতে থাকে, আর সেই অ্যাটাকেই জয়ের বাবার মৃত্যু হয়। রাজ তখন রিমিলা সেনকে বলল, থ্যাঙ্কস ম্যাম, আপনার এই ইনফরমেশন আমাদের অনেক কাজে লাগবে। ওইদিকে আলী এসে রুকসানাকে বলল, ভ্যান, আল্লাহ আমাদের সাথে আছে, আরডিএস এসে গেছে। সাথে সাথে রুকসানা বলল, হ্যাঁ ভাইজান, আল্লাহ আমাদের সাথে ছিল, আছে আর থাকবে। এই বলে ওরা জয়ের কাছে গিয়ে হাত পা ও মুখের বাঁধন খুলে দিয়ে বলল, নে খেয়ে নে, পরে আর খাবার সময় পাবি না। আল্লাহর ইচ্ছায় তুই একটা বড় কাজ করতে যাচ্ছিস। সাথে সাথে জয় বলে উঠল, না না না, আমি কিছু করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আলী ওকে একটা চর মেরে, তোর বাবার জন্য আমার সারগানা গুলাম ভাইকে আমি হারিয়েছি, তোকে আমাদের কাজ করতেই হবে। না ভাইজান, ওকে মেরো না। আরে ওকে তো কাজ করতেই হবে, না হলে ওর মা কথাটা শুনেই জয় বলল, মা, না না, আমার মাকে কিছু করো না। রুকসানা এবার কূটনীতি হাসি দিয়ে বলল, তুই যদি না চাস তোর মার কিছু হয়, তাহলে তোকে আমাদের মায়ের কথা ভেবে জয় চুপ হয়ে যায়। ওইদিকে থানার সামনে এইটা বাচ্চা একটা বক্স রেখে চলে যায়। বক্স দেখে সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ সবাইকে বক্স থেকে দূরে সরিয়ে দেয়। তারপর বোম্ব স্কোয়াডের লোক এসে বক্সটা পরীক্ষা করে দেখে ওর মধ্যে কোনো বোম্ব নেই। তারপর রাজ বক্সটা খুলে দেখে ওর মধ্যে আছে আবার একটা কোড। ওই একটা ছোট বক্স যখন থানার সামনে তালগোল পাকিয়ে দিয়েছিল, ঠিক তখনই ওনাকে আসে রাজ স্যারের বোনের ছেলে সূর্য। থানায় ঢুকে সূর্য মামাকে গিয়ে বলল, কি ব্যাপার মামাশ্রী, থানায় এত হইচই কেন? সূর্যকে দেখে রাজ আনন্দে বলল, আরে আরে আমার হিরো, কখন আসলি? সাথে সাথে সূর্য বলল, যখন তোমরা ওই বক্সটা নিয়ে ব্যস্ত ছিলে তখনই ঢুকেছি। তা ওই বক্সের মধ্যে কি আছে? রাজ এবার সূর্যকে সবার সাথে পরিচয় করিয়ে বলল, গাইস, এ হচ্ছে আমার বোনের ছেলে সূর্য। আর হ্যাঁ, ও কিন্তু আইপিএস নিয়ে পড়াশোনা করছে। তা জানিস এই বক্সে একটা কোড আছে। কোডটা সূর্য দেখে শ্রীরামকে বলল, কি মিস্টার হাইটে, কোডটা কি উদ্ধার হলো? শ্রীরাম একটু লজ্জা পেয়ে বলল, না, এখনো সেভাবে উদ্ধার হয়নি, তবে চেষ্টা চলছে। কথাটা শুনে সূর্য রাজকে বলল, মামা, এখন তো আমার কোনো কাজ নেই, আর আমার কাছে এখন অনেক সময় আছে। তুমি যদি চাও কোড দুটো বাড়ি নিয়ে যাচ্ছি, দেখি কিছু বের করতে পারি নাকি। দেখ একটু চেষ্টা করে দেখ তো, কারণ আমরা তো এখন এত ব্যস্ত থাকি যে কোড নিয়ে আমরা চিন্তাই করতে পারছি না। ঠিক আছে, তুই কোডটা এবার দেখ, ডিকোড করার চেষ্টা কর, আর আমরা দেখি বক্সটা কে এখানে দিয়ে গেল। সূর্য চলে গেল রাজের বাড়ি, আর রাজ ও তাঁর টিম কেসের উপর কাজ করতে লাগলো। জয়ের বাড়ি থেকে দুধের দোকান পর্যন্ত সব জায়গা পুলিশ আবার সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো। ওই এরিয়ায় ঘুরে বেড়ানো এক পাগলকে পুলিশ প্রথমে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু এখন তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমি দেখেছি
আমি দেখেছি একটা মেয়ে জয়বাবুকে গাড়ি করে নিয়ে চলে গেছে। করণ তাকে বলল। কিরকম গাড়ি ছিল? পাগলটা বলল। ওই যে 4টে চাকা দেওয়া। করণ তাকে আবার বলল। আর তুমি কি ওই মেয়েটার একটা ছবি আমাদের বলতে পারবে, বা মেয়েটা কেমন দেখতে? কথাটা শুনে পাগল বলল। আমি খাবার খাবো। করণ শান্ত হয়ে বলল। ঠিক আছে, তুমি যদি আমাদের ছবি আঁকতে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক খাবার দেবো। খাবারের কথা শুনে পাগলের চোখ বড় বড় হয়ে যায় আর বলল, ও অনেক খাবার দেবে? তাহলে তাহলে আমি তোমাদের ছবি আঁকতে সাহায্য করব। কি মজা, কি মজা। রাজের অবর্তমানে পাগলটাকে থানায় এনে মেয়েটার একটা ছবি আঁকা হয়। ছবি আঁকা হয়ে গেলে কথা মতন তাকে খাবার খেতে দেওয়া হয়। আর ওই সময় রাজ থানায় আসলে করণ ছবিটা রাজ স্যারকে দেখিয়ে বলল, স্যার এই মেয়েটা জয়কে কিডন্যাপ করেছে। তোমায় কে বললো? করণ তখন বলল, স্যার আজ সকালবেলা জয়দের পাড়ায় গিয়ে আবার আমরা খোঁজ নিতে থাকি, তখনই একটি পাগল আমাদের বলে এই মেয়েটি জয় বাবাকে কিডন্যাপ করেছে। তারপর পাগলটি থেকে শুনে এবং ছবিটি আঁকাই। তা পাগলটা কোথায়? তাকে একবার নিয়ে আসো। পাগলটাকে রাজের ঘরে নিয়ে আসতেই রাজ কিছুক্ষণ তাকে দেখে বলল, আরে আরে জিৎ, তুই এখানে? আরে এই কি অবস্থা? কারণ তুমি জানো তুমি কাকে ধরে এনেছো? এ হচ্ছে অফিসার জিৎ, সিআইডিতে আছে এখনো। আর জানো জিৎ কিন্তু আমার ক্লাসমেট। রাজ তখন জিতের উদ্দেশ্য বলল, তা জিৎ তোর এই বেশ কেন? তখন জিৎ বলল, শহরে অনেক আরডিএস এসেছে, কিছু বড় নাশকতার ছক করছে এই মেয়েটা। এর নাম রুকসানা, টেরারিস্ট গুলাম শেখের ওয়াইফ। গুলাম শেখের নামটা শুনেই রাজ বলল, দাঁড়া, কি বললি? গুলাম শেখ মানে মেজর সুরেশ যাকে ধরেছিল? জিৎ তখন বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সারাদিন কাজের চাপ এত ছিল যে রাজের বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। আর বাড়ি গিয়ে দেখে একটা ঘরে চারিদিকে কাগজ ছাড়ানো আর সূর্য ওই কাগজের মধ্যে শুয়ে আছে। পরের দিন সকালে সূর্য রাজকে বলল, মামা তাড়াতাড়ি অফিস চলো আর সবাইকে ডেকে নাও, কারণ কোড আমি ক্র্যাক করে নিয়েছি। থানায় রাজের ঘরে জিৎ সহ সবাই এসে হাজির। এবার সূর্য বলল, গুড মর্নিং গাইস, দেখো আমাদের প্রথম কোডটা কি আছে। 0.2, 0.8, 0.09, 0.004, $2, 0.7, 0.004, 0.08, 0.05, 0.8, 0.09, 0.0, 0.01, $2, 0.07, 0.3, 0.003। আমরা যদি ইংরেজি শব্দগুলি A = 0.0, B = 0.1 আর C = 0.2, D = 0.3 এইভাবে গেলে J = 0.9 আবার K = 0.00 হয়। সাথে সাথে শ্রীরাম বলল, তার মানে L = 0.01 আর M = 0.02 হয়। একদম তুমি ঠিক বলেছ। সুতরাং এইভাবে গেলে T = 0.09 আর U = 0.000, V = 0.001 হয়। তাহলে এবার আমরা কোডে আসি। 0.2 মানে C, 0.8 মানে I আর 0.09 মানে T, 0.004 মানে Y, তাহলে হলো সিটি।
এখানে ডলার ডলার মানে বোঝাচ্ছে পেস বা গ্যাপ। তাহলে 0.7 হচ্ছে এইচ, 0.04 হচ্ছে ও, 0.08 হচ্ছে এস, 0.05 হচ্ছে পি, 0.8 হচ্ছে আই, 0.09 হচ্ছে টি, 0.0 হচ্ছে এ, আর 0.01 হচ্ছে এল, তার মানে হসপিটাল। আর 0.07 হচ্ছে আর, 0.3 হচ্ছে ডি, 0.003 হচ্ছে এক্স, এর মানে RDX। কোড দেখে সাথে সাথে রাজ বলল, তার মানে সিটি হসপিটালে RDS অ্যাটাক। দাঁড়াও মামা, এই অ্যাটাকের মাস্টার মাইন্ড কে জানো? জিৎ তখন বলল, কে সূর্য, তাড়াতাড়ি বলো। পরের কোডে মাস্টার মাইন্ডের নাম আছে। সূর্য তখন বলল, 0.07, 0.000, 0.00, 0.08, 0.0, 0.03, 0.0, $2, 0.6, 0.000, 0.01, 0.0, 0.02, $2, 0.08, 0.7, 0.4, 0.00, 0.7। সাথে সাথে সময় নষ্ট না করে শ্রীরাম এইভাবে পরের কোডটা ক্র্যাক করল। তার মানে পরের কোড অনুযায়ী আমরা যদি সাজাই, নাম আসছে রুকসানা গুলাম শেখ। জিৎ সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। সবকিছু দেখার পর রাজ বলল, রুকসানা সিটি হসপিটালে RDX প্ল্যান করছে, তাতে জয়ের কি ভূমিকা আছে? আর এই অ্যাটাক কবে হবে তা তো আমরা কিছুই জানি না। রাজের কথা শুনে জিৎ বলল, আমার মনে হয় ওরা জয়কে দিয়ে এই অ্যাটাকের প্ল্যান করছে, আর এতে জয়ের প্রাণ যাবে আর মেজর সুরেশের নামও খারাপ হবে। লোকে ভাববে যে তার ছেলে একজন টেরারিস্ট। ওদের এই আলোচনার মাঝে করণের ফোন বেজে ওঠে। ফোনটা তুলে করণ দেখে একটা আননোন নাম্বার। ফোনটা তুলতেই একজন বলল, স্যার আমি বলরাম বলছি, রামের ভাই। দুদিন পর এক ফাটা শোনার পর একটা গুলির আওয়াজ আসে আর ফোনটা কেটে যায়। ফোনটা স্পিকারে ছিল বলে সবাই তা শুনতে পায়। তখন জিৎ বলল, হ্যাঁ, বলরামের কথা অনুযায়ী দুদিন পর এই অ্যাটাকটা হবে সিটি হসপিটালে। আর ওইদিকে রুকসানা বলরামকে মারার পর আলী বলল, রুকসানা ও কাউকে কিছু বলে দেয়নি তো কিছু? না ভাইজান, ওকে অত সময় দিইনি। আমাদের প্ল্যান অনুযায়ী দুদিন পর কলকাতা দেখব বড় ধামাকা। রুকসানা আর আলী যে নাশকতার প্ল্যান করছে তা পুলিশ জেনে গেছে, সেটা তারা জানত না। ধামাকার দিন সকাল থেকে সিটি হসপিটালে পুলিশ সিভিল ড্রেসে ঘুরছে আর হসপিটালের পার্কিং এ একটা ভ্যানে রাজ, জিৎ, সূর্য আর শ্রীরাম সিসিটিভিতে পুরো হসপিটালে লক্ষ্য রাখছে। নিজেদের আস্তানা থেকে বের হবার আগে রুকসানা জয়কে বলল, দেখ, তুই যদি আমাদের কথা না শুনিস তোকে তো আমরা মারবো, আর তোর মার কেউ মারবো, আর তোদের বাড়ির সামনে আমাদের একটা পাহারাদার আছে। এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে হসপিটালে আসে আর আলী একটা গাড়ি নিয়ে পার্কিংয়ে অপেক্ষা করতে থাকে। রুকসানা ও জয় মাস্ক পরে হসপিটালে আসে আর ওরা সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলতে লাগলো। রুকসানাদের প্ল্যান ছিল জয়কে সিটি হসপিটালের সেন্ট্রাল ঘরে রেখে রুকসানা পার্কিংয়ে অপেক্ষা করা আলীর কাছে আসবে, তারপর ওরা ওখান থেকে কিছুটা গেলে বোমের ট্রিগার পেস করে দেবে।
প্ল্যান মতন আলী অপেক্ষা করতে লাগলো আর রুকসানা জয়কে একটা ঘরে নিয়ে যায়, যেটা সিটি হসপিটালের সেন্ট্রাল ঘরে। ওইদিকে পুলিশের সাথে রিয়া, করণ, রবি সবাই ওদের খুঁজতে লাগলো। জয়কে রেখে রুকসানা যখন বাইরে যেতে লাগলো তখন রিয়ার সাথে ওর ধাক্কা লাগে। রিয়া রুকসানার চোখ দেখে সন্দেহ হয় আর ওকে দাঁড়াতে বললে রুকসানা দৌড়াতে লাগলো আর রিয়াও ওর পিছনে ওকে ধরার জন্য দৌড়াতে লাগলো। ভ্যানে বসে রাজেরা যখন দেখল রিয়া একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে ঠিক তখনই শ্রীরাম জেমার অন করে দেয় যাতে কেই কল করতে না পারে। আর শ্রীরামের এই ট্রিক কাজে লাগলো, কারণ রুকসানা দৌড়ানোর সময় আলীকে কল করছিল ট্রিগার অন করার জন্য, কিন্তু জেমারের জন্য কল যায়নি। আর কিছুক্ষণ পর রিয়া রুকসানাকে ধরে নেয়। রুকসানাকে একটা ঘরে নিয়ে জেরা করলে সে কিছুই বলে না, শুধু বলে, আমাকে ধরলে কিছু হবে না, ইনশাআল্লাহ আমাদের মিশন থামবে না। আল্লাহ আমাদের সাথে আছে, কেউ না কেউ তা পূরণ করবে। ওইদিকে আলী গাড়িতে অপেক্ষা করতে থাকে রুকসানার জন্য, কিন্তু সে অনেকক্ষণ আসছে না আর ওর ফোনও লাগছে না। তখন সে প্ল্যান বি অনুযায়ী ট্রিগারে চাপ দিল, কিন্তু কিছু হলো না। তখন সে বারবার ট্রিগার চাপ দিতে লাগলো, কিন্তু কিছু হলো না। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে হসপিটালে যেতে লাগলো। আর ওইদিকে রুকসানা ধরা পড়ার পর রাজ ও তার টিমের সবাই হসপিটালে জয়কে খুঁজতে লাগলো। ওই ঘরে জয় একা কি করবে ভেবে পারছে। অবশেষে সে ঘর থেকে বের হয়ে বাইরে ছুটতে লাগলো আর জয়ের দৌড় দেখে ওখানে অপরাতাপুরি এগিয়ে গেল। জয় যখন রিসেপশন এরিয়ার আসলো তখন আলী ওকে ধরে নেয়। ওখানে আর কিছুক্ষণের মধ্যেই রাজ ও তার টিম চলে এসে ওদের ঘিরে নেয়। আলী তখন জয়কে জড়িয়ে ধরে ট্রিগার হাতে নিয়ে বলল, আমাকে যেতে দাও, নাহলে আমি ট্রিগার টিপে দেবো। কথাটা শুনে শ্রীরাম বলল, কোনো লাভ নেই, জ্যামারের জন্য তোমার টিকার কোনো কাজ করবে না। শ্রীরামের কথা শোনার পরই আলী ট্রিগার ফেলে পকেট থেকে বন্দুক বার করে জয়ের কপালে ঠেকিয়ে বলল, আমাকে যেতে দাও, নাহলে আমি জয়কে মেরে ফেলবো। তখন সবাই নিজের নিজের বন্দুক আস্তে আস্তে নিচে নামাতে লাগলো। ঠিক ওই সময় জয় নিজের একটা পা পিছনে থাকা আলীর পায়ে লাথি মারলে আলী ডিসব্যালেন্স হয়ে যায়, আর সেই সুযোগে রাজ আলীর কপালে শ্যুট করে আলীকে মেরে দেয় আর জয়কে বাঁচিয়ে নেয়। আর রাজ সাথে সাথে রিয়াকে ফোন করলে রিয়াও রুকসানাকে শ্যুট করে দেয়। তারপর জয়ের চিকিৎসা শুরু হয়। বেডে জয় শুয়ে আছে আর ওর মা পাশে বসে জয়ের মাথায় হাত বোলাতে লাগলো। তখন জয় বলল, মা, তোমার কিছু হয়নি তো? ওরা বলেছিল তোমাকে মেরে ফেলবে, তাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। না বাবা, আমার কিছু হয়নি রে। ওদের কথার মাঝে ওখানে রাজ, জিৎ, সূর্য, আসলে রিমিলা সেন ওদের দেখে হাত জোর করে বলল, থ্যাঙ্কস স্যার, আপনার জন্য আমার ছেলে আজ ফিরে এলো। রাজ তখন বলল, না ম্যাম, এইভাবে বলবেন না, এটা আমাদের কর্তব্য, আসল ক্রেডিট তো জয়ের। তখন জিৎ বলল, জয়, তোমাকে তো ওরা ঘরে আটকে রেখেছিল, তুমি ওখান থেকে পালালে কেন? জয় তখন বলল, স্যার, ওরা আমাকে বলেছিল ওদের কাজ আমি না করলে আমার মাকে ওরা মেরে ফেলবে, তাই আমি প্রথমে ওদের কথা মেনে নিই। যখন ওরা আমাকে ওই ঘরটার মধ্যে রেখে চলে যায় তখন আমার বাবার কথা মনে পড়েছিল। বাবা আমাকে বলেছিল নিজের জীবন দিয়ে অনেকজনকে বাঁচানো এটা হচ্ছে অনেক বড় একটা বলিদান। তাই আমি ওখান দিয়ে পালিয়ে দূরে কোথাও পাকা জায়গায় যেতে চেয়েছিলাম। রাজ তখন বলল, তোমার ভয় লাগেনি? রাজের কথা শুনে জয় গর্বের সাথে বলল, স্যার, আমি মেজর সুরেশ সেনের ছেলে, ভয় পেলে হবে? তারপর সবাই জয়কে সেলুট করে ওর সাহসের সম্মান করল। আর এইভাবে জিৎ, সূর্য আর রাজের ইউনিট 007 এর যৌথ প্রচেষ্টায় কলকাতা শহর একটা বড় নাশকতার হাত থেকে বাঁচল। ইউনিট 007 এর পরবর্তী গল্প নিয়ে আসছি পরের সপ্তাহে। আমাদের এই গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও ইউনিট 007 এর গল্প পড়তে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন গল্প আপনাদের কাছে আগে পৌঁছে যায়।